নমস্কার বন্ধুরা, গপ্পসপ্প ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনাদের শোনাবো একটি রহস্যে মোড়া ক্রাইম থ্রিলার গল্প, বিভীষিকার দুটো দিন। রচনায় অনন্যা দাস, গল্প পাঠে মৌমিতা, হ্যারির চরিত্রে মিমো, অন্যান্য চরিত্রে বুবাই, নীল, অভিজিৎ, সৌরভ, কৌশিক ও খুশি। সাউন্ড এডিটিংয়ে মৌমিতা, প্রচ্ছদে বুবাই, সমগ্র পরিচালনায় মিহান্স প্রোডাকশন হাউস। গল্পটি 100% অনুভব করতে শ্রোতা বন্ধুদের হেডফোন ব্যবহার করার অনুরোধ রইল। শুরু করছি আজকের গল্প, বিভীষিকার দুটো দিন। হর্ষবর্ধন ওরফে হ্যারি আমার কাজের টেবিলের ওপর কি একটা ছুঁড়ে দিয়ে বলল, দেখে নে, বস বলেছেন তোকে যেতে হবে। কাল সকালে তৈরি হয়ে থাকিস, বেরোতে হবে। আমি আটকে উঠলাম। সকালে বেরোতে হবে শুনলেই আমার টেনশন শুরু হয়ে যায়। কি, কোথায়? হ্যারি আঙুল দিয়ে ইশারা করে টেবিলে পড়ে থাকা কাগজটার দিকে দেখালো। হ্যারি আমাদের পেন প্যাট্রিয়ট চ্যানেলের নিউজ রিপোর্টারদের মধ্যে একজন। তার এখন কিছুটা নামডাক হয়েছে ইদানিং। আর আমি হলাম চুনোপুটি ক্যামেরাম্যান, চুরি ওমেন। আমি কাগজের টুকরোটার দিকে তাকিয়ে দেখলাম একবার, বড় বড় করে লেখা ইউ আর ইনভাইটেড। লেখাটা চোখে পড়ল, তা ভালো কথা, কিন্তু তারপরের কথাগুলো একদম ছোট টাইপে আর এক গাদা লেখা। আমি বিরক্ত হয়ে বললাম, আরে কি ব্যাপার বলে দে না, আমার অত শত পড়ার আর ধৈর্য নেই। অ্যান্ডি সিমসের নাম শুনেছিস? হ্যাঁ, ওই র্যাগস টু রিচেস প্রোগ্রামে একটা এপিসোডে এসেছিলেন না তিনি? একটা আধলাও ছিল না তার পকেটে। সেখান থেকে নাকি বিশাল হোটেলের মালিক হয়েছিলেন। কিন্তু আমি যতদূর জানি সেই হোটেল তো বিক্রি করে দিয়েছেন, তাই না? হ্যাঁ, সেই অ্যান্ডি সিমস। ওই হোটেলটা বিক্রি হয়ে গেছে, কিন্তু একটা নতুন প্রজেক্টে হাত দিয়েছেন। নিজের ভাগ্নে আর ভাগ্নিকে নিয়ে একটা রিসর্ট করছেন, মনে হয় ওদের দাঁড় করানোর জন্য। সেই রিসর্টে যাওয়ার জন্যই এই আমন্ত্রণ। ও, তা আমরা কেন? এটা একটা পাবলিসিটি স্টান্ট। হোটেল এখনো পাবলিকের জন্য খোলা হয়নি। খোলার আগে কয়েকজন সেলিব্রিটিকে ডাকছেন, তারা ওখানে থেকে ভালো রিভিউ দেবেন। সেই রিভিউ ওয়েবসাইট আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়ে পাবলিককে এসে থাকার আমন্ত্রণ জানানো হবে। আমরা সেই সেলিব্রিটিদের পর্যায়ে পড়ি না, মানে তুই আর আমি তো নাই। ডাকা হয়েছিল আমাদের বসকে আর বেটসিকে, কিন্তু বসের তো তৃতীয় পুত্র প্রায় ভূমিষ্ঠ হয়, তাই তিনি শহর ছেড়ে যেতে চাইছেন না। আর বেটসি দেবী তো পা ভেঙে পড়ে আছেন, তাই নিউজ কভার করার জন্যে যাব আমি আর তুই। এই দুই বেড়ালের ভাগ্যে শিখে ছিঁড়েছে রে। 2 দিন রিসর্টে থেকে খাওয়া দাওয়া আর ঘুম, যাকে বলে টু গুড টু বি ট্রুর। আমার অভিজ্ঞতা বলছে টু গুড টু বি ট্রু বলে কিচ্ছু হয় না। তাই আমি আবার একবার কাগজটাকে তুলে নিয়ে দেখলাম। এই ঘর্ষিতে পোকোনোস, বরফ হয়ে যাব তো। ফ্লোরিডা বা টেক্সাস হলে না হয় হতো। আরে বাবা, তোকে তো আর বাইরে বেরোতে হবে না, ঘরে বসে বসে মজা করবি। তাছাড়া এখানে তো যাব কি যাব না ভাবার প্রশ্নই নেই, যেতেই হবে, কারণ বসের হুকুম। আর ঘাবড়াস না, প্রচণ্ড বিলাসবহুল রিসর্ট, হিটেড সুইমিং পুল, জিম ইত্যাদি সবই আছে। যা খেতে চাইবি সব পাবি। মাছের ঝোল? হ্যারি চোখ ছোট করে আমার দিকে তাকালো। তোর না মাথা খারাপ? যা, যাবি না তো যাবি না, যা। আমি স্যান্ড্রাকে বলছি। খবরদার, সান্ড্রাকে আমি একদম সহ্য করতে পারি না। নেকি সর্বস্ব। অফিসের সমস্ত পুরুষদের সঙ্গে ঢলাঢলি প্র্যাকটিস করে বেড়ায় ও, হ্যারির সঙ্গে তো বটেই। সান্ড্রাকে নিয়ে গেলে আমাকে বলতে আসিস না যে আজকে না ভীষণ বিরিয়ানি খেতে ইচ্ছে করছে আমার, ওর সঙ্গে বসে লেটুস পাতা চিপোস। আহা, চড়ছিস কেন? তুই যেতে চাস না বলছিস তো আমি কি করব বল? আমার তো ক্যামেরা নিয়ে কাউকে চাই একটা। আমি আর কথা না বাড়িয়ে বললাম, কটার সময় বেরোতে চাস? তুই 11টা নাগাদ তৈরি থাকিস,
আমি তোকে তুলে নেব। শুধু শুধু দুটো গাড়ি নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। তোর কাজ হবে সুন্দর সুন্দর জিনিস রেকর্ড করা, কেমন? অসুন্দর কিছু দেখলে এড়িয়ে যাবো বলছিস? আরে অসুন্দর কিছু থাকবে না, সব সেলিব্রিটিদের ডাকছে, সবার জন্য জান প্রাণ লড়িয়ে দেবে। আর কে কে আসছে? আমি ঠিক জানি না, ওখানে গিয়ে জানা যাবে। তবে আমার বিশ্বাস প্রচণ্ড নাম করা কেউ হবে না, কারণ তাদের ডেট পাওয়া যায় না, আর সিকিউরিটির ইত্যাদির ব্যাপারও তো এসে পড়বে না। মোটামুটি মাঝারি মাপের সেলিব্রিটি আশা করা যায়। ধুর, দিলি তো শনিবারে সকালের ঘুমটা নষ্ট করে। আরে ওখানে পৌঁছে যত খুশি ঘুমোস, তাছাড়া তুই তো গাড়িতে যেতে যেতেও ঘুমোতে পারিস। গাড়ি তো চালাবো আমি, আর তুই মাছের ঝোলের রেসিপি দিলে হয়তো বানিয়েও দেবে তোকে খুশি করার জন্য। আমি বিরক্ত হয়ে বললাম, মাছের ঝোল বানাবে না কচু? ও হ্যাঁ, কাল রাতে বেশ একটা বলরুম জাতীয় পার্টি হবে, তাই ভালো গাউন টাউন নিয়ে নিস, কাজে লাগবে। হ্যাঁ, তার সাথে সাথে আমার রাজকন্যের মুকুটটাও নিয়ে যাব। যত সব, আমার ওই সব নেই। তাছাড়া আমি থাকবো ক্যামেরার পিছনে, যারা ক্যামেরার সামনে থাকবে তারা করুক না সাজুগুজু। আমি হচ্ছি এই কবিতায় বিশ্বাসী। আমার মুখ অসুন্দর তো কি, আমার তাতে ভারী বই যায়। আমার মুখ তো আমি দেখি না, সামনে যারা দেখে তারা ঝটকা খায়। আমি ফোনে আবহাওয়ার রিপোর্ট বের করে হ্যারিকে বললাম, এই পোকোনোতে তো কালকে বরফ দেখাচ্ছে রে। আরে ধুর, ও 1 ইঞ্চি মতো। আমার এসইউভির গাড়ির সলিড চাকা, কিচ্ছু হবে না। আমি দেখে নিয়েছি, রবিবার ঝকঝকে, ফিরতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, কাল সকাল 11টা, যা লাগার সব নিয়ে নিস। ওখানে কাছে পিঠে দোকান পাবি না যে ছুটে গিয়ে কিনে নেওয়া যাবে। তবে সুন্দর কয়েকটা রিপোর্ট করে দিলে অ্যান্ডি সিমস খুশি হয়ে আবার ডাকবেন, তাই এই সুযোগটা মোটেই হাতছাড়া করা যাবে না। মাছের ঝোল না খাওয়ালে আমি ওই ধারে গোবিন্দপুরে আর যাচ্ছি না, তুই যাস বাপু। হ্যারি হা হা করে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। আমি আমার ভিডিও ক্যামেরা ইত্যাদি সব প্যাক করে নিলাম, যথেষ্ট মেমোরি কার্ডও সঙ্গে নিলাম। বেশি থাকলে ক্ষতি নেই, কম পড়লেই বিপদ। সেলিব্রিটি কে কে আসবে তার নেই ঠিক, তাদের সবাইকে কভার করতে হবে তো। তারপর ল্যাপটপ খুলে অ্যান্ডি সিমসকে নিয়ে রিসার্চ করতে বসলাম। কে এই অ্যান্ডি সিমস লোকটা, কি করে এত নাম করলো? পড়ে দেখলাম 18 বছর বয়সে বাড়ি থেকে তিনি পালিয়ে যান। পড়াশোনায় মতিগতি তার ছিল না, পকেটে একটাও নাকি ডলার ছিল না তার তখন। জাহাজে খালাসির কাজ করে প্যারিসে গিয়ে রান্না শেখেন। যখন ফিরে আসেন তখন আমেরিকার সব হোটেল ওকে চাকরি দেওয়ার জন্য লাফাচ্ছে। কিছুদিন পরই উনি নিজের একটা হোটেল খুলে বসেন, সেটা দুর্দান্ত সফল হয়। কিন্তু তারপর দুম করে সেটাকে বিক্রি করে দিয়ে ওয়ার্ল্ড ট্যুরে চলে যান। বছর চারে কোথায় ছিলেন কেউ নাকি জানে না। এখন আবার পোকোনোজে উদয় হয়েছেন হ্যারির খবর অনুযায়ী। বেশ ইন্টারেস্টিং চরিত্র বলেই মনে হচ্ছে। হোমওয়ার্কটা করে রাখাই ভালো। আমি ফোনে কয়েকটা নোট বের করে ব্যাগ নিয়ে রওনা দিলাম। আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কাল সকালে আবার ওঠা আছে। পোকোনোজে 2 দিন, না বেশ ভালোই হবে ব্যাপারটা মনে হয়। পরদিন আমরা যখন বেরোলাম তখন আকাশ মেঘাচ্ছন্ন, কিন্তু বরফ পড়া তখনও শুরু হয়নি। হ্যারি বলল, বরফ পড়া শুরু হওয়ার আগে পৌঁছে গেলে গাড়িটা নোংরা হবে না। দেখা যাক কপালে কি আছে। তুই ঘুমোতে পারিস চাইলে। হ্যারির গাড়িটা যাকে বলে ওই প্রাইড অ্যান্ড জয়, খুব যত্ন আত্তি করে গাড়িটায়, আর আমাকে ঘুমাতে বলা বৃথা। চলমান গাড়ি অবস্থায় আমার মোটেই ঘুম আসে না। বসে বসে গাড়িতে গান শুনতে লাগলাম। কিছুক্ষণ গিয়েই অবশ্য হ্যারির কফি তেষ্টা পেয়ে গেল, তাই আমরা এক্সিট নিয়ে একটা ডানকিন ডোনাটের দোকানে নেমে কফি আর ডোনাট খেয়ে আবার রওনা দিলাম। এবার গুঁড়ো গুঁড়ো বরফ পড়তে শুরু করেছে। অসামান্য দৃশ্য। এত বছর হয়ে গেল আমার এই মার্কিন দেশে, কিন্তু তাও এই দৃশ্য দেখে এখনও আমি মোহিত হই। বরফ পড়া শুরু হতেই রাস্তায় আমাদের সামনে গাড়িগুলো গতি কমিয়ে ফেলল।
হ্যারি একটু বিরক্ত হচ্ছিল। এখনই এই অবস্থা, তো আর একটু পরে কি করবে কে জানে। একেবারেই থেমে যাবে মনে হয়। এত ভয় তো বাড়ি থেকে বেরিয়েছিস কেন? বাড়িতেই তো বসে থাকতে পারতিস। আমি ওর চিন্তা অন্যদিকে ঘোরানোর জন্য বললাম, এই কে কে আসছে রে ওখানে, কিছু জানতে পারলি? হ্যাঁ, গতকাল রাত্রে মিস্টার সিমসের সেক্রেটারি একটা লিস্ট পাঠিয়েছে। এই দেখি দেখি, কোথায়? ফোনে আছে, আমি দেখার সময় পাইনি ব্যস্ততার চোটে। তুই দেখে বল, তাহলে একটা কাজ হয়ে যাবে। আমার ফোনে চেক কর, ক্রিস পেরেরার কাছ থেকে একটা মেসেজ হবে। ওই এই অ্যান্ডি সিমসের সেক্রেটারি। আমি হ্যারির ফোনটা নিয়ে বললাম, এই তোর ফোনটা তো লক করা, ঢোকার জন্য প্যাটার্ন বা নাম্বার চাই। ও গাড়ি চালাতে চালাতে ফোনটা নিয়ে একটা ইউএকে আমাকে দিল। আমি ওর হাত থেকে ফোনটা নিয়ে মেসেজে ঢুকলাম। ও মা, দেখি নিকি সান্ড্রার মেসেজে রয়েছে। একটু রাগ হলো, কিন্তু পাত্তা না দিয়ে ক্রিস পেরেরার মেসেজে ঢুকলাম। একটা পিডিএফ ফাইল অ্যাটাচ করে পাঠিয়েছে। সেটাকে ডাউনলোড করে দেখলাম, সুন্দর করে টাইপ করে যারা আসবে তাদের সম্পর্কে একটু একটু করে লিখেও দিয়েছে। আমি পড়তে শুরু করলাম। ডায়না, মেসেন মডেল হিরোইন, একটা সোপ অপেরাতে কাজ করছে, তবে নেটফ্লিক্সের একটা সিনেমাও করেছে যেটা রিলিজ হবে খুব শিগগির। আর ওর এজেন্ট আশা করছে যে সেটার পর ডায়না সেলিব্রিটি হয়ে যাবে, তখন আর ওর কাছ থেকে কোনো ডেট পাওয়া যাবে না। হ্যারি বিবরণ শুনে বলল, একে দেখেছি মনে হয়। আমি হা হা করে উঠলাম। ও, ব্রেকিং নিউজ বিখ্যাত সাংবাদিক হ্যারি এখন দুপুরে সোপ অপেরাও দেখছে, তাই না? ধুর ধুর, সোপ অপেরা কেন দেখবো? সুপার বোলের সময় যে অ্যাডগুলো আসছিল তারই একটাতে ওকে দেখেছি মনে হয়। মেয়েটা খুবই সুন্দরী, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। জামা কাপড় পরায় একটু অ্যালার্জি আছে মনে হয়। আমি চোখ উল্টালাম। হ্যারি বলল, না রে, সত্যিই সুন্দরী। এখনকার মডেলদের মতন ওই শুঁটকি সুন্দরী নয়, বেশ মেরিলিন মনরোর মতন লাস্যময়ী সুন্দরী। যাই হোক, আগে বেরো। স্যান্ডি গোমস, ইনি ডায়নার বয়ফ্রেন্ড, পেশায় লেখক। ডায়না নেটফ্লিক্সে যে সিনেমাটা করছে সেটারই লেখক ইনি। সেখান থেকেই এদের পরিচয়। এখন ওদের সর্বত্র একসঙ্গে দেখা যায়। কানাঘুষোয় শোনা যাচ্ছে যে খুব শিগগির হয়তো এঙ্গেজমেন্টেরও খবর আসবে। প্রফেসর শঙ্কর নাথ, ইনি থমাস জেফারসন কলেজের প্রফেসর ও নাম করা বৈজ্ঞানিক। সায়েন্স ফর অর্ডিনারি পিপল বলে একটা টিভি শো ছিল ওর, যেটাতে উনি বেশ নামডাক করেছিলেন। কিন্তু হঠাৎ কোনো কারণে সেটা দুম করে বন্ধ হয়ে যায়, কেন সেটা জানা যায়নি। মায়া নাথ, প্রফেসরের স্ত্রী, হাউসওয়াইফ, এর সম্পর্কে খারাপ কিছু জানা যায়নি। জেমস ভাইসার, ইনি একটি কম্পিউটার সফটওয়্যার কোম্পানির মালিক, ইনি গে। লিওনার্ডো লুইগি, সবাই একে লিও বলে ডাকে, জেমসের বয়ফ্রেন্ড। সিলিয়াস, ইনি ডাক্তার, বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ। কিছুদিন আগে এর ক্লিনিকে কিছু একটা গন্ডগোল হয়েছে, সঠিক কী সেটা জানা যায়নি, তবে ব্যবসা খুব ভালো চলে। ইনি ডিভোর্সি, একাই আসছেন। ভিকি সিং, বিখ্যাত আর্কিটেক্ট, মিনিয়াপলিসের নতুন ঝা চকচকে মলটা এর প্ল্যানেই তৈরি হয়েছে, ইনিও একাই আসছেন। হ্যারি সব শুনে বলল, ওরে বাবা, এত লোক! এদের সাথে কথা বলতে গেলেই আমার মাথা ছিঁড়ে খাবে। ওহ, কি পক্ষণেই না এই অ্যাসাইনমেন্টে রাজি হয়েছিলাম। আমি বললাম, তুই যে বললি বস এটা আমাদের ঘাড়ে চাপিয়েছেন, তাহলে রাজি হওয়ার ব্যাপার আসছে কোথা থেকে? হ্যারি দুষ্টু হাসি হেসে বলল, আমি ভাবলাম বেশ একটা মজার ছুটি কাটানো হবে, তাই রাজি হয়েছিলাম। না হলে তো জ্বর থেকে ফুড পয়জনিং যাই কিছু একটা বলে কাটিয়ে দিতে পারতাম। ব্লু মাউন্টেন রিসর্টটাকে দেখেই বেশ একটা ইউরোপিয়ান ক্যাসেলের মতো অনুভূতি হচ্ছিল। হ্যারি বলল, এক পাগলা মিলেনিয়ার এটা তৈরি করিয়েছিলেন নিজের বউয়ের জন্য। তার নাম জর্জ ব্যানিস্টার। তার স্ত্রী ইংল্যান্ডে বেড়াতে গিয়ে সেখানকার ক্যাসেল দেখে মুগ্ধ হয়েছিলেন। সেই রকম একটা ছবি তুলে নিয়ে এসে এখানে বানাতে শুরু করেন জর্জ। তারপর ব্যাপারটা কিছুটা তাজমহলের মতো হয়ে যায়। মানে চতুর্থ সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কিছু একটা কমপ্লিকেশন হয়ে জর্জের স্ত্রী মারা যান। তারপর থেকে ভদ্রলোক আর এই এলাকায় আসেন।
বাড়িটাতে যতটা কাজ হয়েছিল সেখানেই সব কাজ বন্ধ হয়ে যায়। তবে ইতিমধ্যে অনেক কিছুই হয়ে গিয়েছিল অবশ্য। যাই হোক, তারপর থেকে বাড়িটা এমনই পড়েছিল। এত বিশাল বাড়ি এত দাম দিয়ে কে আর কিনবে এ যুগে। আর জর্জ মনে হয় বাড়িটা বিক্রি করার চেষ্টাও করেননি। উনি মারা যাওয়ার পর ওর 3 ছেলে মেয়ে প্রচুর চেষ্টা করতে থাকে বাড়িটাকে বিক্রি করার। শেষমেশ অ্যান্ডি সিমসের ভাগ্নির নজরে পড়ে। তখন তারা অ্যান্ডিকে চেপে দেয়, বলে যে ওদের মাথায় যে পরিকল্পনা আছে তার জন্য এই বাড়িটা একেবারে আদর্শ। তখন সিমস এই বাড়িটা কিনে ফেললেন। ওদের ছবি আছে, মানে ওই মিস্টার অ্যান্ড মিসেস জর্জ ব্যানিস্টারের? ওটা তো বেশ ইন্টারেস্টিং গল্প, ওটাকে তো ফিচারে রাখতে পারিস। হ্যাঁ, সেই রকমই তো পরিকল্পনা। ওই গল্পটা লোকে খাবে ভালো, প্রেমের কি মহিমা ইত্যাদি ইত্যাদি। তা সেটার জন্য একটা ছবি হলে বেশ হয়। বাড়িতে থাকুক আর না থাকুক, আমরা একটা জোগাড় করে ফ্রেমে লাগিয়ে বাড়তি আছে বলে চালিয়ে দিতে পারি। সেখানেও বেশ একটা অদ্ভুত ব্যাপার। জর্জ ব্যানিস্টারের বেশ কিছু ছবি পেলাম নেটে, কিন্তু মহিলার কোনো ছবি নেই। কেন কে জানে? যাই হোক, ওর ছেলে মেয়েদের জিজ্ঞেস করলে নিশ্চয়ই ছবি পাওয়া যাবে, তাদের কাছ থেকে চেয়ে নিস। বলতে বলতে আমরা লম্বা ড্রাইভওয়েটা পেরিয়ে গাড়ির বারান্দায় এসে পড়লাম। একজন বছর 30-এর ভদ্রলোক সিঁড়ি থেকে নেমে এসে নিজের পরিচয় দিল। আমি অ্যান্ডি সিমসের সেক্রেটারি ক্রিস। প্লিজ আপনারা গাড়িটাকে বাড়ির পিছনের দিকে নিয়ে যান। ওদিকে ঢাকা দেওয়া গ্যারেজগুলো আছে, এখানে রাখা একদমই চলবে না, বুঝতেই তো পারছেন, আরও অনেকেই আসছে। তাছাড়া ওদিকে রাখলে বড় পরিষ্কার করতেও হবে না। আমি গাড়ি থেকে নেমে আমার ক্যারি অন সুটকেসটা আর আমার ক্যামেরার সরঞ্জাম নামিয়ে নিলাম। হ্যারির ব্যাগটাকেও নামালাম। ক্রিস বেশি লম্বা নয়, 5 ফুট 6 কি 7 হবে, তবে বেশ রোগা, তাই খারাপ লাগছে না। চোখে চশমা, পরনে একটা বেগুনি শার্ট আর প্যান্ট, মাথার চুল বেশ ঘন। সে আমাদের মালপত্রগুলোকে এক ঝলক দেখে নিয়ে বলল, সরি, তবে আজকের এই বরফের জন্য হেল্পার ছেলেটা আসেনি। আসলে ওকে তো ফিরে যেতে হয়, তাই পরের দিকে রাস্তার কি দশা হবে ভেবে তাই হয়তো আসেনি। আচ্ছা, আমি আপনাদের জিনিসগুলোকে ঘরে নিয়ে যেতে সাহায্য করতে পারি। আমি মহিলা বলে সাহায্যের অফার দিল কিনা জানি না, কিন্তু আমি বললাম, দরকার নেই, এই কটা জিনিস আমরা নিজেরাই নিয়ে যেতে পারবো, আমাদের অভ্যাস আছে। ঘরটা কোথায় সেটা দেখিয়ে দিলে বরং সুবিধে হবে। হ্যারি বলল, আমি গাড়িটা পার্ক করে আসি গ্যারেজে, তারপর একসঙ্গে ঘর দেখতে যাওয়া যাবে। তাতে ক্রিস বলল, হ্যাঁ, আমরা অপেক্ষা করছি, তবে আপনাকে এতটা ঘুরে আসতে হবে না। গাড়ি পার্ক করে গ্যারেজের ভিতর দিয়েই ঢোকার রাস্তাও আছে, আপনি সেটা দিয়ে ঢুকে আসবেন, আমরা সেখানে গিয়েই না হয় অপেক্ষা করব। হ্যারি গাড়ি নিয়ে গ্যারেজ খুঁজতে চলে গেল। আমরা মালপত্র নিয়ে হেঁটে ভিতরে ঢুকলাম। ক্রিস হ্যারির ক্যারিঅনটা নিয়ে চলল টানতে টানতে। যেতে যেতে আমি জিজ্ঞাসা করলাম, মিস্টার সিমস এসে গেছেন? হ্যাঁ, উনি গতকালই চলে এসেছেন, সঙ্গে আমিও। মিস্টার টপস আর মিস টপসও আরও আগে থেকেই এসে রয়েছেন, সব কিছু ঠিকঠাক করছিলেন। মানে ওনারাই মিস্টার সিমসের ভাগ্নে আর ভাগ্নি, লুকাস আর জেসিকা। ও আচ্ছা, অন্য অতিথিরা কেউ এসেছেন? প্রফেসর নাথও এসেছেন এই ঘন্টা 2 আগে, সঙ্গে ওনার স্ত্রীও আছেন। ওনারা খুব ভোরেই বাড়ি থেকে বেরিয়েছিলেন যাতে বরফের মধ্যে না পড়তে হয়। প্রফেসর নাথের বরফে গাড়ি চালাতে খুব ভয় হয় নাকি, একেবারে রীতিমতো ফোবিয়া, হয়তো অ্যাক্সিডেন্ট করেছিলেন কখনো সখনো। আর আর্কিটেক্ট ভদ্রলোকও সকালেই চলে এসেছেন, তবে এসে থেকেই দরজা বন্ধ করে কাজ করছেন। বাকিরা সবাই কিছুক্ষণের মধ্যেই হয়তো এসে পড়বে বলেই মনে হয়। বাড়ির ভেতরটাও বেশ সুন্দর। লবি এলাকাটা যে কোনো 5 স্টার হোটেলকে টক্কর দিতে পারবে। রিসেপশনের ডেস্কে অবশ্য কেউ নেই। আমি জিজ্ঞাসা করলাম, এই সব কিছুই কি নতুন? হ্যাঁ, অনেকদিন ধরেই তো পড়েছিল বাড়িটা, তাই ভিতরে সব কিছুই নষ্ট হয়ে গিয়েছিল। এই লবি আর ইস্ট উইংটা শেষ হয়েছে, ওয়েস্ট উইংটা এখনও হাত দেওয়া হয়নি। ওনারা আশা করছেন আপনারা থেকে গিয়ে ভালো রিভিউ ইত্যাদি দিলে আরও কিছু ইনভেস্টার পাবেন আর কি, আর তাদের সাহায্যও হবে বাকিটা সারিয়ে ফেলতে। এখন তো লোকজনও বেশি নেওয়া হয়নি, আমি রিসেপশনটা সামলাচ্ছিলাম। অফিসিয়ালভাবে খোলার পরেই সবাই জয়েন করবে। এখন থেকে তো তাদের আর বসিয়ে বসিয়ে মাইনে দেওয়ার তো কোনো মানেই হয় না, তাই না? আমি বললাম,
আচ্ছা, সুইমিং পুলটাও কি আগে ছিল? ক্রিস হেসে ফেলল। না না, হিটেড পুলটা এখন বসানো হচ্ছে, কাজও চলছে, আর জিমেরও সব ইকুইপমেন্ট অর্ডার করাও হয়ে গিয়েছে, কিন্তু এখনও এসে পৌঁছায়নি। এমন সময় পাশের একটা দরজা খুলে হ্যারি ঢুকে এলো। ঘোরানো সিঁড়ি দিয়ে আমরা দোতলায় উঠতে লাগলাম। ক্রিস এতক্ষণ আমাকে যেসব কথা বলেছিল সেগুলো আবার হ্যারিকেও বলল। হ্যারি জিজ্ঞাসা করলো, এখানে সব মিলিয়ে কটা ঘর আছে? আগে কম ছিল, যে ঘরগুলো বিশাল বড় সেগুলোকে 2টো ঘর করা হয়েছে। এখন 3টে তলা মিলে ইস্ট উইংয়ে 40টা আর ওয়েস্ট উইংয়ে 40টা। ওরে বাবা, তার মানে তো 80টা ফ্যামিলি থাকতে পারবে কাছাকাছি, তবে সব ঘরগুলোতে অবশ্য থাকতে দেওয়া হবে না, যেমন টাওয়ারের ঘরগুলো, ওগুলো বেশ বিপজ্জনকই। এছাড়া মিস্টার সিমস আর টপসদের জন্য একটা করে ঘর রেখে দেওয়া হবে, যাতে যখন তখন এসে থাকতে পারেন। হাউসকিপিং আর অন্যান্য জিনিসপত্রের জন্য বেসমেন্টের জায়গাও করা হয়েছে। এখন সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে, তবে কিছুদিন পর সেটার করতে হবে না। লিফট তৈরির কাজও চলছে, সেটাও খুব শীঘ্রই রেডি হয়ে যাবে। আমি কিছুটা বিরক্তি প্রকাশ করে বললাম, লিফট, সুইমিং পুল, জিম সব কিছুতেই কাজ চলছে? পাশাপাশি ঘর দেওয়া হয়েছে আমাদের, খুব সুন্দর ঘরগুলো, তাতে কোনো সন্দেহ নেই। ক্রিস আমার ঘরের জানালা থেকে পর্দাগুলো সরিয়ে দিল। বাইরেটা কমে সাদা হয়ে আসছে, অসাধারণ লাগছে। ক্রিস বলল, আপনাদের খাবার কিছু লাগবে? ব্রেকফাস্ট আর লাঞ্চের টাইম তো শেষ হয়ে গেছে, কিন্তু কিছু খেতে চাইলে রান্নাঘর থেকে বানিয়ে নেওয়া যেতে পারে। আমরা দুজনেই মাথা নাড়ালাম। প্রতিটা ঘরে একটা করে মিনি ফ্রিজ আর মাইক্রোওভেন রয়েছে, ফ্রিজে জল ইত্যাদি রয়েছে, সব দেখে নিয়েছি। এছাড়া চা কফি তৈরির মেশিন আর সরঞ্জামও রয়েছে প্রতিটা ঘরে। ক্রিস বলল, আজ রাতে ব্যাঙ্কুয়েট, ওই 6:30 থেকে, মেন বলরুমেই। ওটা ঠিক লবির ডান দিকেই। আসার সময় দেখিয়ে দিলেই হতো, কিন্তু একেবারেই ভুলে গিয়েছিলাম। চিন্তা নেই, আমরা ঠিক খুঁজে নেব, ওটাই আমাদের কাজ। বলে হা হা করে হাসল। আমি সুযোগ পেয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এখানে মিস্টার অ্যান্ড মিসেস ব্যানিস্টারের কোনো ছবি আছে? না মানে মিস্টার ব্যানিস্টারই তো বাড়িটা বানিয়েছিলেন, তাই আর কি। ক্রিসের মুখটা কেমন যেন একটু হয়ে গেল। আছে, লবির অন্য পাশে একটা গিফট শপ খোলার পরিকল্পনাও আছে। আপাতত সেখানেই সব ছবি রাখা আছে। আরেকটা ব্যাপার হলো, রোজ সকাল 7টা থেকে 10টা পর্যন্তই ব্রেকফাস্ট দেওয়া হয় ওই একই ঘরে। লাঞ্চ দুপুর 12টা থেকে 2টো, আর ডিনার 6টা থেকে 9টা। এখন তবে রুম সার্ভিস দেওয়া যাবে না, ওই সময়গুলোতে ওই ঘরে গিয়েই খেয়ে নিতে হবে। তবে অন্য কিছু দরকার হলে রিসেপশনে ফোন করতেই পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। কিন্তু সবাই এসে বললে এত লোক হয়ে যাবে যে কোনো কিছুরই গ্যারেন্টি দিতে পারছি না। তবে যা বললাম, আপনারা ওই ঘরে গিয়ে খেয়ে নিতে পারেন, বা খাবার নিয়ে এখানে এসেও খেতে পারেন। ঠিক আছে, বিকেলে তাহলে ব্যাঙ্কুয়েটে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে, তখন বাকিদের সঙ্গেও আপনাদের পরিচয় করিয়ে দেওয়া হবে, কেমন? ক্রিস চলে যেতে হ্যারি বলল, ও মনে হচ্ছে তারকাদের মাথায় তুলে রাখবে, আর আমরা ফেলনা। আমি হেসে ফেললাম। তোর না ওইসব ঝুটো ইগো ইস্যুগুলোকে বাদ দে তো। ফ্রিতে থাকছিস, খাচ্ছিস, আবার রুম সার্ভিসও চাই। হ্যারি হেসে ফেলল, বলল, খেতে পেলে রুম সার্ভিসও চাই। আচ্ছা শোন, আমি আমার ঘরে গিয়ে 1 রাউন্ড ঘুম দিয়ে আসি, 6:30 নাগাদ দেখা হবে। বলে সে চলে গেল। আমার দুপুরে বা বিকালে ওই ঘুমটুম আসে না, তাই আমি ক্যামেরা নিয়ে ঘর বন্ধ করে চাবি পকেটে ঢুকিয়ে বেরিয়ে পড়লাম। চুপি চুপি যদি কিছু ছবি তুলে ফেলা যায় তাহলে মন্দ হয় না। সিঁড়ি দিয়ে নিচে নেমে লবির কাছে গিয়ে দেখলাম রিসেপশনের ডেস্কে সেই আবার কেউ নেই, আর একজন মহিলা একটা ঢাউস ব্যাগ নিয়ে টানাটানি করছে। নিশ্চয়ই মহিলা ডাক্তার। আমাকে দেখে একটু বিরক্ত হয়ে বললেন, এখানে কেউ নেই কেন? আমি কিছু না বলে রিসেপশনে রাখা বেলটাকে জোরে জোরে বাজালাম। ক্রিস ছুটে এলো কোথা থেকে, মহিলাকে দেখে বলল, সরি ডক্টর। আর কিছু শুনতে পাওয়ার আগেই আমি ওখান থেকে সরে পড়লাম। রিসেপশনের পাশের ঘরটা গিয়ে সেখানে টাঙানো ছবিগুলোকে দেখতে লাগলাম। একটা বড় ফ্রেমে জর্জ ব্যানিস্টার আর তার স্ত্রীর ছবি, খুব হ্যান্ডসাম দম্পতি।
এছাড়াও বাড়িটা তৈরি হওয়ার বিভিন্ন ধাপের ছবি, বিভিন্ন ঋতুতে বাড়িটার ছবি, ভালো আর্কাইভ। আমি পটাপট কয়েকটা ছবি তুলে নিলাম। আবার কখন সুযোগ পাবো তার তো কোনো ঠিক নেই। আবার লবিতে গিয়ে ফিরে এসে দেখলাম সেখানে R-rated অ্যাডাল্ট সিনেমা চলছে। এক যুগল প্রচণ্ড গভীর চুমোচুমিতে ব্যস্ত। মেয়েটার অবিন্যস্ত সোনালি চুল দেখে মনে হলো ওইটাই হিরোইন ডায়না। একটা চুমকি টুমকি দেওয়া একদম মিনি সাইজের জামা পরে রয়েছে। ছেলেটার হাত তার শরীরের সর্বত্র বিচরণ করছে। ভারী বিরক্ত লাগলো আমার। নিজের ঘরে যাওয়া পর্যন্ত ধৈর্যটুকু এদের নেই। আমি একবার গলা খ্যাকারি দিয়ে আবার তুমুল জোরে জোরে রিসেপশনের বেলটা বাজাতে লাগলাম। সেই শব্দে তাদের চুমোচুমি থামলো। ক্রিস ছুটে আসতে আমি তাকে বললাম, এদের শিগগির ঘর দেখাও, ভয়ঙ্কর প্রাইভেসির প্রয়োজন এদের। তাই শুনে মেয়েটা খিলখিল করে হাসলো শুনতে পেলাম। আমি আর না দাঁড়িয়ে থেকে অন্যদিকের ব্যাঙ্কোয়েট হলে গিয়ে ঢুকলাম। এই ঘরটাও দারুণ সুন্দর করে সাজানো। সিলিংয়ে প্রচুর কারুকার্য, জানালায় ব্রোকেডের বিশাল বিশাল পর্দা। ঘরে বেশ কয়েকটা গোল টেবিল আর চেয়ার পাতা, প্রতিটা টেবিলে টাটকা ফুল। আজকের রাতের অনুষ্ঠানের জন্য সব কিছু প্রস্তুত। ঘরে ফিরে যাওয়ার সময় লবিতে একটা ঝিলমিলে দুল পড়ে থাকতে দেখলাম। হিরোইন ডায়নারই কানের দুল হবে। কি মনে হতে দুলটা তুলে নিলাম আমি, পরে দিয়ে দেবো কখনো। ছটা 40-এ ব্যাঙ্কোয়েট হলে ঢুকে আমার মনে হলো, ইস ভাগ্যিস আমি হ্যারির কথা শুনে আমার একমাত্র গাউনটাকে সঙ্গে এনেছিলাম। জিন্স পরে এখানে এলে হংসের মধ্যে বক হয়ে ওই হীনমন্যতায় ভুগতে হতো আমাকে। সবাই সুন্দর ঝলমলে পোশাক পরে রয়েছে, মহিলারা তো বটেই, এমনকি পুরুষেরাও বাদ যায়নি। তবে ডায়নার সৌন্দর্য সব কিছুকে ছাপিয়ে যাচ্ছিল। ঠিকই বলেছিল হ্যারি, ডায়না অসামান্য রূপসী। তবে বাজে ব্যাপার হলো যে সে খুব সুন্দরী এবং সেটারই সুবিধে আদায় করতে সে ছাড়ছে না। ক্রিস সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিল। অ্যান্ডি সিমসকে দেখে বেশ স্যান্টা দাদু মনে হচ্ছিল, কিন্তু আমি জানি তিনি দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স করেছে সম্প্রতি। ডায়নার সঙ্গে ভালোই ফ্লার্ট করছিলেন তিনি। তবে ওর ভাগ্নে আর ভাগ্নি লুকাস ও জেসিকা দেখলাম বেশ গম্ভীর প্রকৃতির, ভদ্র, বেশি কথা বলে না। ওরা দুজনেই বেশ টেনশনে আছে মনে হলো। একই রকম দেখতে কিছুটা দুজনকে, রোগা আর লম্বা। জেসিকা একটা ঘিয়ে রঙের লম্বা গাউন পরেছে, কিন্তু খুব হাইফাই কিছু নয়। প্রফেসর নাথ, তার স্ত্রী আর ডক্টর শ আমাদের টেবিলে বসেছিলেন। প্রফেসর নাথের স্ত্রী সুন্দর একটা সিল্কের শাড়ি পরেছে দেখে আমার খুব ভালো লাগলো। একটা টেবিলে ডায়না আর তার বয়ফ্রেন্ড স্যান্ডি, গে যুগল অর্থাৎ জেমস আর লিওনার্ডো, আর অ্যান্ডি সিমস। আর একটা টেবিলে জেসিকা, লুকাস, ক্রিস আর ভিক্টর। একটু পরেই ডায়না উঠে দাঁড়ালো। এর মধ্যেই বেশ কিছুটা মদ্যপান করে ফেলেছে সে, তাই অল্প অল্প টলছিল। খিলখিল করে হেসে বলল, আমরা কি এক বোতল শ্যাম্পেন পেতে পারি? জেসিকা ছুটে গিয়ে এক বোতল শ্যাম্পেন নিয়ে এলো। সেটা ঢালা হলো সবার গ্লাসে। ডায়না এবার স্যান্ডিকে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, স্যান্ডি আজ দুপুরেই আমাকে প্রপোজ করেছে, আর আমিও হ্যাঁ বলে দিয়েছি। উই আর গেটিং ম্যারিড। খুব শিগগির আমরা বিয়ে করব। বলেই স্যান্ডির গলা ধরে একেবারে ঝুলে পড়ল ন্যাকামি করে। আমরা সবাই গ্লাস তুলে ওদেরকে শুভেচ্ছা জানালাম। ডায়না আর স্যান্ডি আবার চুমোচুমি শুরু করে দিল। প্রচুর আয়োজন রয়েছে খাবারের। আমার আবার এই দেশের খাবার ততটা পছন্দ নয়, তাও আমি আমার খাওয়ার মতো অনেক রকম কিছুই পেলাম। যথেষ্ট পানীয় রয়েছে। আমার আবার অ্যালকোহলিক কিছুতে বেজায় অ্যালার্জি, খেলেই ঘুমিয়ে পড়ি, আর পরদিন বমি, ডায়রিয়া সব শুরু হয়ে যায়। তাই আর ওই সব কিছু ছুঁই না। গ্লাসে ফ্যানটা নিয়ে চুমুক দিচ্ছিলাম। অবশ্য মদ না খেয়ে একদিকে ভালোই হয়েছে। অন্যরা কিভাবে নিয়ন্ত্রণ হারায় সেই সব দেখি আর মজা নিই। হ্যারিও দেখলাম দিব্যি চালিয়ে যাচ্ছে। তবে আমি আমার আগের পার্টির অভিজ্ঞতা থেকে বলছি,
ওর পেট নয়, ওটা হলো পিঁপে। যতই খাক নিশা আর হয় না। জেসিকা আর লুকাস সবার টেবিলে গিয়ে জিজ্ঞাসা করছিল তাদের আর কিছু লাগবে কিনা, সব কিছু মনের মতো হয়েছে কিনা। প্রফেসর নাথ তাই শুনে হাঁ হাঁ করে হেসে বললেন, কোনো ভয় নেই, খুব ভালো রিভিউ দেবো তোমাদের এই রিসর্টটাকে। তবে কিন্তু পরের বার এলে ডিসকাউন্ট দিতে হবে, কেমন? নিশ্চয়ই। আপনারা যে আবার আসবেন আমরা সেটা জেনেই খুশি। সবাই ভালো রিভিউ দেবে এই প্রতিশ্রুতি পেয়ে গান চালানো শুরু হলো। যাদের ইচ্ছে তারা নাচানাচি শুরু করলো। আমি সব কিছুরই ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। কখন কি কাজে লেগে যায় সেটা তো কেউ বলতে পারে না। ভিক্টর, ক্রিস সবাই দেখলাম ডায়নার সঙ্গে ভাব জমানোর চেষ্টা করছে। আমি হ্যারিকে বললাম, তুই বাদ কেন, তুইও যা। হ্যারি বেজার মুখ করে বলল, ধুর ধুর, আমাকে পাত্তাই দেবে না, তাই চেষ্টা করেও লাভ নেই। ও মেয়ের উচ্চাকাঙ্ক্ষা প্রচুর। যাকে বিয়ে করেছে তার বাবার টাকার কুমির, সেই সূত্রেই ওই ছেলের লেখা গল্পের সিনেমা হয়েছে। বাবা প্রডিউসার। ও বাবা, এ তো বেশ রসালো খবর দেখছি। হ্যাঁ, তার বলতে। তবে খবরটা আমাকে কে জানালো জানিস? কে? ক্রিস। সে বেটা সবার হাঁড়ির খবর রাখে। আমি অবশ্য বুঝতে পারিনি ওই স্যান্ডি গোমস নামটা দেখে। ওটা আসলে ছদ্মনাম, ওটা ব্যবহার করে লেখার জন্য। ও আচ্ছা। ডেজার্টগুলো সবকটাই দারুণ খেতে। আমি সবগুলোই একটু একটু করে খেয়ে দেখলাম। ডেথ বাই চকলেটটা অতি অসাধারণ খেতে। যে জামাগুলো এনেছি সেগুলো যদি আর পরের দিন গায়ে না আটে সেই ভয়তে আর তৃতীয়বার নেওয়ার সাহস করলাম না। সব শেষে এলো কফি। যদিও এদের এই ডিনারের পর ঘুমোতে যাওয়ার আগে কড়া তেতো বিষ কফি খাওয়ার বিষয়টা না আমার একেবারেই বোধগম্য হয় না। তারপর বলবে আমি রাতে ঘুমোতে পারি না, আমার ইনসমনিয়া রয়েছে ইত্যাদি। আমি জেসিকার সঙ্গে গল্প করছিলাম। মেয়েটা বেশ গুণের। ওরা দুই ভাই বোনই MBA করেছে। মামার মতোই সফল হতে চায় ব্যবসায়। হঠাৎ একটা চিৎকার শুনে আমরা ফিরে তাকালাম। লিওনার্ডো মানে গে যুগলের একজন নাচতে নাচতে পড়ে গেছে। আমরা সবাই ছুটে গেলাম। ডক্টর শ পালস দেখে CPR শুরু করলেন। একটু পরেই অবশ্য থেমে গিয়ে বললেন, সরি, আর কিছুই করার নেই, বড্ড দেরি হয়ে গেছে, হি ইজ গন। আমরা সবাই এত হইচই আর আনন্দের মধ্যে মৃত্যু এসে পড়লে সবাই কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে যায়। আমাদেরও সেই একই অবস্থা হলো। সবাই জেমসকে জিজ্ঞাসা করতে লাগলো যে লিওর কোনো শারীরিক সমস্যা আছে কিনা। জেমস তখন একেবারেই ভেঙে পড়েছিল। সবার কথা শুনে বলল, না না, ও তো খুব ফিট ছিল, নিয়মিত জিমেও যেত। কি যে হয়ে গেল আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যারি হঠাৎ বলল, আমার মনে হয় আমাদের পুলিশে খবর দেওয়া উচিত। আর ঠিক তখনই ঝপ করে সব আলো নিভে গেল। আমরা ঘুটঘুটে অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে রইলাম। কারোর মুখ থেকেই কোনো কথা বেরোচ্ছিল না। ক্রিস আর জেসিকা বেশ কয়েকটা মোমবাতি নিয়ে ফিরল একটু পরে। ক্রিসই পুলিশকে ফোন করলো। কী কথা হলো জানি না। ফোন ছেড়ে কাঁপা কাঁপা গলায় বলল, পুলিশ আজকে রাতে আসতে পারবে না। গাছ পড়ে গিয়ে রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে। এমনি তো বরফও যথেষ্ট ক্ষতি করেছে। এই রাতে ওরা আর ঝুঁকি নিতে চাইছেন না। কাল সকালেও যে কখন এসে পৌঁছাতে পারবেন সেই বিষয়েও কথা দিতে পারলো না। ডক্টর সিলিয়া শ বললেন, আমার সঙ্গে কথা বলতে দিতে পারতে ওদের। এটা তো আর জেসুর মৃত্যু নয়, এটা খুন। আমার ধারণা লিওকে খুন করা হয়েছে। পুলিশ আসার আগে কেউ যেন কিছু না ছয়। সবাই আঁতকে উঠল ওর কথা শুনে। খুন? অ্যান্ডি সিমস বললেন, হ্যাঁ, খুনি। আমার বিশ্বাস বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। ওর প্লেট আর গ্লাস যেন একদম না ধরা হয়। পুলিশ এসে যা করার করবে। আমি মনে করি সবাইকে বার করে দিয়ে এই ঘরটা বন্ধ করে রেখে দেওয়া উচিত। ঠিক আছে, তাই হবে।
আমরা সবাই ব্যাঙ্কোয়েট হল থেকে বেরিয়ে গেলাম। জেসিকা আর লুকাস গেল জেনারেটর চালু করতে। একটু পরে জেনারেটরের দয়ায় আলো জ্বলে উঠল। হ্যারির কপালে ভাঁজ। সে ফিসফিস করে আমাকে বলল, সবাই এত নির্লিপ্ত রয়েছে কি করে? খুনি তো আমাদের মধ্যে থেকে কেউ একজন। পুলিশ কিন্তু কাল সকালের আগে আসবে না। এটাই তোর সুযোগ। দেখা তোর ইনভেস্টিগেটিভ জার্নালিজমের জোর। ধরে দে দেখি খুনিকে। হ্যারির নেশা এমনিতেই কম হয়, তারপর এই সমস্ত ঘটনার প্রবাহে নেশা একেবারে ছুটে গেছে। মনে হলো আমাকে বলল, তুই বেশ কয়েকটা ভিডিও করেছিস না? চল সেগুলো দেখি, যদি কোনো ক্লু পাওয়া যায়। আমি ক্যামেরা নিয়ে এক্ষুনি তোর ঘরে যাচ্ছি। এই গাউনটা খুলতে না পারলে না, উফ, শান্তি নেই আমার। হ্যারি মিটিমিটি হেসে বলল, বেশ লাগছিল তোকে গাউন পরে। অফিসের কেউ দেখলে চিনতেই পারতো না। থাক, অনেক হয়েছে। তুই বলেছিলি তাই একটা এনেছিলাম সঙ্গে। বলে চট করে আমার ঘরে গিয়ে ঢুকে পড়লাম। আমার ঘরের যে অবস্থা সেটা আর হ্যারিকে দেখাতে চাইছিলাম না আমি। সব জামা কাপড় এদিক ওদিক ছড়ানো। আসলে আমি ওই ব্যাঙ্কোয়েটে যাওয়ার আগে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম যখন ভাঙলো তখন দেখি 6:15। কোনো রকমে তৈরি হয়ে দৌড়েছিলাম, তাই তো দেরি হয়ে গিয়েছিল। তাছাড়া হ্যারিকে দেখানোর আগে একবার আমাকে চট করে ভিডিওগুলো দেখে ফেলতে হবে। গাউনটা ছেড়ে ফেলে ঘরটাকে একটু পরিষ্কার করে চট করে ভিডিওগুলো দেখে নিলাম। না, তেমন কিছুই চোখে পড়ল না। লিও খুব একটা বেশি ভিডিওতে নেই। একটাতে দেখলাম সে ডায়নার দিকে তাকিয়ে রয়েছে। মুখে একটা অদ্ভুত অভিব্যক্তি ফুটে উঠেছে। ঠিক বুঝলাম না, ডায়নার প্রতি তো ওর আকর্ষণ অনুভব করার কথা নয়। লিও তো গে। তাহলে কি দেখছিল সে? ডায়নার ন্যাকামি। আর একটা ভিডিওতে দেখলাম সে ক্রিসের সঙ্গে কথা বলছে, সবার থেকে একটু আলাদাভাবে। দুজনকেই বেশ গম্ভীর দেখাচ্ছে মনে হলো। তবে সেটা আমার ভুলও হতে পারে। জেমসের সঙ্গে নাচছে এই রকম দুটো ভিডিও পেলাম। আর একদম শেষের একটা ভিডিওতে লিওকে দেখা গেল জেসিকার সঙ্গে আলোচনায় মগ্ন। হ্যারির গম্ভীর গলায় কমেন্ট শুনে বুঝতে পারলাম যে ওর ঘরে নির্ঘাত কেউ রয়েছে, না হলেও বাংলাতেই বলে। ঘরে ঢুকে দেখলাম অ্যান্ডি সিমস বসে রয়েছেন। আমি বললাম, আমি ভিডিও আর ছবি নিয়ে এসেছি। অ্যান্ডি সিমস আমার কথা শেষ হতে না হতেই বলে উঠলেন, সেই নিয়েই হ্যারির সঙ্গে কথা বলছিলাম। পুলিশের নির্দেশ, এটা যদি মার্ডার কেস হয় তাহলে এখনই কোনো খবর বা ছবি বাজারে না ছাড়তে। ওরা কালকে আসবে, তারপর ওরা এই ব্যাপারে যা বলার মিডিয়াকে বলবে। আমি যেন ভাজা মাছটি উল্টেও খেতে জানি না তখন ওই রকমভাবেই বললাম, আমার কিছুই করার নেই এর মধ্যে। হ্যারি ইনচার্জ, ও যা বলবে তাই হবে। আমি শুধু ভিডিওগুলোই ওকে দেখাতে এনেছিলাম যাতে ও খুনিকে ধরে ফেলতে পারে পুলিশের আগে। অ্যান্ডি সিমসের মুখ থেকে বেরিয়ে গেল আর হ্যারি চোখ উল্টালো। আমি ভালো মেয়ে সেজে বললাম, হ্যাঁ, ইনভেস্টিগেটিভ রিপোর্টাররা তো গোয়েন্দার মতন হয়। হ্যারির তো পুলিশের আগেই সব রহস্যের সমাধান করে ফেলা উচিত। হ্যারি দাঁত খিচিয়ে আমাকে বলল, হ্যাঁ, রিপোর্টার তো নয়, যেন জাদুকর। অ্যান্ডি সিমস উঠে দাঁড়িয়ে পড়ে বললেন, সে তোমরা যা খুশি করো, শুধু ছবি আর ভিডিও বাইরে না গেলে হলো। ঠিক আছে, আমি আসি তাহলে। সবাইকে একই কথা বলে চলেছি। জেসিকা আর লুকাস একেবারে ভেঙে পড়েছে। ওরা কত আশা নিয়ে এত কিছু আয়োজন করেছিল, আর এখন তো সবার পুরো অভিজ্ঞতাটাই খুনের সঙ্গে জড়িয়ে পড়ল। অ্যান্ডি সিমস চলে যাওয়ার পর আমি হ্যারিকে ভিডিওগুলো দেখালাম। হ্যারি দেখে বলল, দেখি একবার জেমসের সঙ্গে কথা বলে ভালো হয়। ওকে কেউ কিছু বলেছিল কি না। বিষের ব্যাপারটা তো এমনই যে কেউ ওর গ্লাসে টুক করে মিশিয়ে দিতে পারে সবার অলক্ষ্যে। আমি মাথা নেড়ে বললাম, দুঃখের বিষয়, সেই রকম কোনো ভিডিও বা ছবিতে কিচ্ছু ধরা পড়েনি।
হ্যারি ক্রিসকে ফোন করে জেমসের ঘরের নাম্বার দিল, তারপর বলল, চল ভিডিওটা ওকে দেখিয়ে জিজ্ঞাসা করি কিছু বলতে পারে কিনা। জেমসের ঘর একতলায়। আমরা গিয়ে দরজায় টোকা দিতে সে এসে দরজা খুলল, চোখ মুখ লাল, ফোলা ফোলা। হ্যারি বলল, আপনাকে এমন সময় বিরক্ত করার জন্য খুবই দুঃখিত, কিন্তু কয়েকটা প্রশ্ন করতে চাই আপনাকে। জানি পুলিশ আগামীকাল আসবে, তখন হয়তো তারা একই প্রশ্ন আপনাকে আবার করবে, কিন্তু আমিও নিজের মতো চেষ্টা করতে চাই। আর আপনি নিশ্চয়ই চান যে লিওর খুনি ধরা পড়ুক। হ্যাঁ, অবশ্যই চাই। আমরা দুজন ঘরের দুটো চেয়ারে গিয়ে বসলাম, আর জেমস খাটে। আমি ল্যাপটপ খুলে ভিডিওগুলো দেখাবার তোড়জোড় করতে লাগলাম। জেমস বলে চলল, কিসের থেকে যে কি হয়ে গেল, লিওর মতন পার্টনার আমি আর হয়তো কোনোদিনও পাবো না। খুব ভালো মনের মানুষ ছিল। হ্যারি বলল, কয়েকটা ভিডিওতে লিওকে দেখা যাচ্ছে, সেই সম্পর্কে কিছু কথা বলবো ভাবছিলাম। আমি ভিডিওগুলো প্লে করলাম একে একে। দেখা শেষ হতেই জেমস বলল, এই ভিডিওগুলো আমার চাই, ওর স্মৃতি হিসাবে রেখে দেব। লিও বলছিল গাড়িতে অতক্ষণ বসে বসে ওর পায়ে ক্র্যাম্প হয়ে গেছে, তাই সে বেশিক্ষণ নাচতে পারল না। ডায়নাকে ওর খুব পছন্দ হয়েছিল, সুন্দরী তো সে বটেই। আমাকে লিও বলছিল আমার যদি সুযোগ হতো তাহলে ওর একটা ছবি আঁকতাম। আগে আঁকার সুযোগ যখন হারিয়েছি তখন আর চান্স পাবো কিনা জানি না। এখন মনে হয় আর টাইম দেবে না ও। ওর সময়ের দাম এখন অনেক হয়ে গেছে, তাই না? আমি বললাম, হ্যাঁ তা তো বটেই, এখনও সিনেমার হিরোইন হয়ে গেছে, ওর সময় পাওয়াই মুশকিল। লিও তাতে দীর্ঘশ্বাস ফেলেছিল, বলেছিল ওর পোর্ট্রেটটা আঁকতে পারলে সেটা নাকি একটা মাস্টারপিস হতো। হ্যারি বলল, ও লিও আর্টিস্ট ছিল বুঝি? হ্যাঁ, আমি ওকে খ্যাপাতাম সব সময়, বলতাম সব আর্টিস্টদের নাম বুঝি লিওনার্দো হয়। তাই শুনে ও খুব হাসত, বলতো ওই লিওনার্দোর নখের যোগ্য যদি হতে পারি তাহলে নিজের জীবন ধন্য মনে করব। পোর্ট্রেট পেইন্টিং ছিল ওর সবচেয়ে পছন্দের। বলে নিজের ফোন থেকে লিওর আঁকা কিছু ছবি দেখালো। সত্যি খুব গুণী শিল্পী ছিল লিও। আপনাদের সম্পর্ক কেমন ছিল? দারুণ ভালো ছিল। আমরা বিয়ের কথাও চিন্তা করছিলাম। ইউরোপে আমাদের একটা ব্রাঞ্চ খোলার কথা চলছে। আমার সেই সূত্রে ফ্রান্স আর ইতালিতে যাওয়ার কথা। লিও খুব আনন্দিত ছিল সেই ব্যাপারে। কত কিছু খুব ভালো চলছিল। তার মধ্যে এটা কি হয়ে গেল? ওর আত্মীয় স্বজন? না, ওর কেউ নেই। লিও অনাথ ছিল, মা বাবা আত্মীয় স্বজন কেউই ছিল না ওর। তাই আমাকে পেয়েও খুব খুশি ছিল। বারবার বলতো তুই আমার মা বাবা ভাই বোন। ও তাতে মনে পড়ে গেল, গ্যালারি 65-এ খবর দিতে হবে। লিওর একটা আর্ট এক্সিবিশন হওয়ার কথা 3 মাস পরে। সে নিয়ে খুব খাটছিল। আমি একরকম জোর করেই এখানে টেনে নিয়ে এসেছিলাম। বলেছিলাম রেস্ট দরকার ওর, একটা উইকেন্ড কাজ না করলে কিছু হবে না। এখন তো মনে হচ্ছে ও না আসলেই ভালো হতো। আরও কিছু কথা বলে আমরা বেরিয়ে গেলাম। ক্রিস আর জেসিকার সঙ্গে লিওর কী কথা হয়েছিল সেটা কিন্তু জেমস জানে না, ওদেরকেই জিজ্ঞাসা করতে বলল। করিডোরে বেরিয়ে হ্যারি বলল, চল দেখি জেসিকার সঙ্গে কি কথা বলছিল সেটা জিজ্ঞাসা করি, তারপর ক্রিসের সঙ্গে কথা বলবো। জেসিকাকে রিসেপশনেই পাওয়া গেল। বলল ক্রিস অন্য কাজে ব্যস্ত, তাই ওকেই রিসেপশন সামলাতে হচ্ছে। সব অতিথিদের বলা হয়ে গেছে খুনের খবর যেন বাইরে কেউ না জানতে পারে। ভিডিওটা দেখে জেসিকা বলল, ও হ্যাঁ, মনে পড়েছে। আমাকে জিজ্ঞেস করছিল আমরা রিসর্টটা সাজাবার জন্য ওর কিছু পেইন্টিং কিনবো কিনা।
আমি বলেছিলাম প্রত্যেক ধর্মে কিছু চাই না, এমনি অন্য কিছু হলে আমাদের চলবে। তাতেই সে বলেছিল মিস্টার অ্যান্ড মিসেস ব্যানিস্টারের ছবিটাকে বড় করে এঁকে দেবে। আমি তাতেও না বলেছিলাম। আসলে আমাদের সব কিছু হিসেব করে করে করতে হচ্ছে তো, তাই। আর এখন তো আরোই বেশি। হ্যারি জিজ্ঞাসা করলো, তাতে কি লিওর মন খারাপ হয়েছিল? মনে তো হয় না। সে বলেছিল অ্যান্ডির, আমার আর লুকাসের একটা করে ছবি দিতে, আমাদের পোর্ট্রেট এঁকে দেবে। আমি বলেছিলাম যে পরে আমি খুঁজে দেব। আচ্ছা, লুকাসের সঙ্গে ওর কোনো কথা হয়েছিল কি না আপনি জানেন? যতদূর জানি কোনো কথা হয়নি। লুকাসের সময় ছিল না। আর আমরা যখন ব্যাংকোয়েটে খেতে বসেছিলাম তখনও লুকাস এটা সেটা নিয়ে চিন্তা করে বারবার করেই উঠে যাচ্ছিল। আর কাউকে খুঁজে পাওয়া গেল না কথা বলার জন্য। রাত হয়ে গিয়েছিল, তাই সবাই মনে হয় ঘুমিয়ে পড়েছিল। জেসিকাকে জিজ্ঞাসা করতে সে বলল, ভয়াবহ একটা দিন গেল, আমিও আর পারছি না। দরজা টরজা বন্ধ আছে কিনা একবার চেক করে আমিও শুয়ে পড়ব। এমনিতেও যে আবহাওয়া, তাতে এত রাতে কারো আসবার কোনো সম্ভাবনা নেই। আর আমরা তো এখনও সাধারণ লোকেদের জন্য রিসোর্ট খুলিনি, তাই কেউই আসবে না। কাল সকালে ব্রেকফাস্ট ওই ছোট ঘরে। গুড নাইট। অগত্যা আমি আর হ্যারিও ঘুমাতে গেলাম। হ্যারি বলল, কালকের দিনটা অসম্ভব চাপের হবে। সবাই এখান থেকে বেরোতে চাইবে কিন্তু পারবে না, বরফ আর পুলিশের জন্য। কি যে হবে জানি না। আমি হ্যারিকে গুড নাইট বলে নিজের ঘরে এসে শুয়ে পড়লাম। ঘুমিয়ে ঘুমিয়ে আমি স্বপ্ন দেখলাম হ্যারি খুন হয়েছে আর অ্যান্ডি সিমস আমাকে শাসাচ্ছেন। না, তুমি কাউকে কিছু বলতে পারবে না, এটা টপ সিক্রেট। মিডিয়াকে কিছু বলা চলবে না। আমি উল্টে চিৎকার করছি, হ্যারি মারা গেছে! আপনি বুঝতে পারছেন না আমাদের চ্যানেলের কত বড় ক্ষতি হয়ে গেছে। আমাকে আমাকে মেন অফিসে জানাতেই হবে, না হলে পরে আমার চাকরি চলে যাবে। তাই শুনে অ্যান্ডি সিমস ক্রিসকে বললেন, ক্রিস, ওর গলা টিপে ধরো, ওকেও শেষ করতে হবে, ও যাতে এখান থেকে বেরোতে না পারে। আমি পালাতে চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না। ক্রিস এগিয়ে এসে আমার টুটি চেপে ধরলো। আমি চিৎকার করতে লাগলাম, আর তখনই আমার ঘুমটা ভেঙে গেল। আমি কি করে জানি না চাদরটাকে গলায় পেঁচিয়ে ফেলেছিলাম। সেই জন্যই ওই রকম উদ্ভট স্বপ্ন আমি দেখেছিলাম। ঘুমটা ভেঙে গেছে বলে বিছানায় উঠে বসলাম। ফোন চেক করতে গিয়ে দেখলাম তাতে কোনো সিগন্যাল নেই। রাত 3:30 বাজে। আবার শুয়ে পড়ব ভাবছিলাম, কিন্তু তখনই হঠাৎ মনে হলো কিসের যেন একটা শব্দ পেলাম। বাইরের করিডোর দিয়ে কেউ বা কারা হেঁটে যাচ্ছে। এত রাতে কেই বা হাঁটাচলা করছে এখানে, কে জানে। একবার মনে হলো দরজা খুলে দেখি, কিন্তু তারপরে আর সাহস হলো না আমার। কিছুক্ষণ পর আর কিছু শুনতে পেলাম না, তাই আবার ঘুমিয়ে পড়লাম। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম বরফ পড়া থেমেছে, চারিদিকে সাদা চাদরে ঢাকা। অসম্ভব সুন্দর দৃশ্য। কিন্তু পুলিশ কি আসতে পারবে? আমরা কি বেরোতে পারবো? সব কিছু ঠিকঠাক চললে বোধহয় ব্যাপারটা অন্যরকম হতো। এখন তো আর কিছুই বলা যাবে না। তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়ে হ্যারির দরজায় গিয়ে টোকা দিলাম। হ্যারি ঘুম চোখে এসে দরজা খুলে দিল, বলল, এত সকালে কেন? আমি বললাম, 8টা তো বাজে, নিচে গিয়ে দেখলে হয় না যে কি চলছে ওখানে? কাল অনেক রাত অবধি জেগে নিউজ তৈরি করছিলাম। ঠিক আছে, আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি। হ্যারি 5 মিনিটের মধ্যেই জামা প্যান্ট পরে রেডি। আমি নিচে নেমে গিয়ে লবির পাশের ছোট ঘরটায় গেলাম ব্রেকফাস্টের জন্য। সেখানে গিয়ে দেখলাম
প্রফেসর দম্পতি আর ডক্টর বসে কফি আর জলখাবার খাচ্ছেন, কিন্তু অন্য কাউকে আর দেখতে পেলাম না। লবির রিসেপশন ডেস্কেও কাউকে দেখলাম না। একটু পরেই জেসিকা আরও কিছু মাফিন আর ইত্যাদি কিছু জিনিস নিয়ে ঘরে ঢুকে বলল, আজ সকাল থেকেই ক্রিসকে পাওয়া যাচ্ছে না। আমরা চাইছিলাম ও অন্তত রিসেপশনে বসুক পুলিশ আসার সময়টাতে, কিন্তু তাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। সে ঘরেও নেই, কোথায় যে গেল। হ্যারি তাই শুনে বলল, বাকিরা এসে পড়লে সবাই মিলে একটা সার্চ পার্টি তৈরি করে ক্রিসকে খুঁজতে যাওয়া হবে। আশা করি সে এরকম ঠান্ডায় বাইরে যাওয়ার চেষ্টা করেনি। ক্রমে ক্রমে সবাই একে একে উপস্থিত হলো, জেমস ছাড়া। হ্যারি আমাকে পাঠালো তার জন্য কিছু খাবার দিয়ে আসতে। আমি দরজায় নক করতে কয়েক মিনিট পর জেমস এসে দরজা খুলল। তার চোখ মুখের অবস্থা বেশ খারাপ, সারা রাত মনে হচ্ছে কেঁদেই কাটিয়েছে। আমি বললাম, আপনার মনের অবস্থা আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু আপনাকে খাওয়া দাওয়া তো একটু করতেই হবে, তাই কিছু দিয়ে গেলাম। ওরা তো ব্রেকফাস্ট তুলে নেবে না, এগুলো রাখুন, ইচ্ছে হলে একটু একটু করে খাবেন বলে ওর হাতে ফল আর মাফিন ইত্যাদি যা সমস্ত এনেছিলাম সেগুলো তুলে দিলাম। সে থ্যাংক ইউ বলে দরজাটা বন্ধ করে দিতেই যাচ্ছিল। মনে হয় আমাকে দেখে লজ্জা লাগছিল তার। আমি বললাম, এক মিনিট, আর একটা প্রশ্ন আছে আমার। আপনি কি ক্রিসকে দেখেছিলেন গতকাল রাতে? জেমসের মুখটা কেমন যেন একটা হয়ে গেল। বলল, কেন বলুন তো? আমি বললাম, ক্রিসকে পাওয়া যাচ্ছে না আজকে সকাল থেকে, আমরা এক্ষুনি তাকে খুঁজতে বেরোবো। কাল আপনারা চলে যাবার পর সে এসেছিল, আমার সঙ্গে কথা বলল, আমাকে লিও সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করছিল। আমার তখন উত্তর দেবার মতন মনের অবস্থা একেবারেই ছিল না। হ্যারি তো তাও লিওর খুনিকে খোঁজার চেষ্টা করবে। ক্রিসের কথা শুনে আমার মনে হলো সে কিছু দেখেছে বা কিছু জানে। আমি ওকে বললাম, তুমি কি বা কাকে দেখেছ আমাকে বলো, কিন্তু তা সে বলতে রাজি নয়। আমার তখন মনে হলো সে কাউকে ব্ল্যাকমেল করার পরিকল্পনা করছে। তাতে আমার ভারী রাগ হলো। আমি ওকে সোজাসুজি বলে দিলাম, আমার শরীর খারাপ লাগছে, আমি আর কিছুই বলতে পারবো না। তখন সে বাধ্য হয়ে চলে গেল। আমি বেশ একটা উত্তেজনা অনুভব করলাম জেমসের কথা শুনে। ওকে আবার জিজ্ঞাসা করলাম, কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করছিল, কিছু মনে আছে আপনার? জেমস মাথা নাড়ালো। না, আমি মন দিয়ে কিছুই শুনিনি। যতদূর মনে হলো সে ইঙ্গিত করছিল যে এখানের কাউকে লিও আগে থেকে চিনত এবং তার সম্পর্কে কিছু গোপন তথ্য জানত। এমন কিছু কথা যা জানাজানি হয়ে গেলে কারো জীবন নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্যই লিওকে খুন করা হয়েছে। কিন্তু কে বা কার সম্পর্কে সে এইসব কথা বলছিল আমি জানি না। আমার খুব বিরক্ত লাগছিল। বারবার বলছিল লিও তোমাকে কিছু বলেছিল, লিও কাউকে দেখে খুব অবাক হয়েছিল কিনা, এই ইত্যাদি ইত্যাদি। আমাকে আসলে লিও কিছুই বলেনি, আমি তেমন কিছু লক্ষ্য করিনি। তাই আমার খুব রাগ হচ্ছিল ক্রিসের ওইসব প্রশ্ন শুনে। আমি বললাম, ঠিক আছে, খুব জরুরি কয়েকটা কথা জানা গেল আপনার কাছে, দরকার হলে পরে হ্যারি এসে আপনার সঙ্গে এই বিষয়ে একটু কথা বলবে। হ্যাঁ ঠিক আছে, খাবারের জন্য অনেক ধন্যবাদ বলে দরজা বন্ধ করে দিল জেমস। আমি ব্রেকফাস্ট রুমে গিয়ে হ্যারিকে সব বললাম। অবশ্য শুধু হ্যারি নয়, বাকিরা সবাই সমস্ত কথা শুনল, শুধু জেসিকা ছাড়া। সে আবার রান্নাঘরে চলে গিয়েছিল। হ্যারি বলল, ক্রিসের ব্যবহার দেখে আমি সেরকমই কিছু আন্দাজ করেছিলাম। ও হয় কিছু লক্ষ্য করেছিল বা কিছু খুঁজে বার করেছিল, এবং মনে হয় কাউকে ব্ল্যাকমেল করার চেষ্টাও করেছিল।
সেটা যদি ঠিক হয় তাহলে তো ওর প্রাণ বিপন্ন। যাকে বিপদে ফেলার চেষ্টা করেছে ক্রিস, সে তো অলরেডি একটা খুন করে ফেলেছে। দ্বিতীয় খুনটা করতেও সে পিছু পা হবে না মোটেই। আমরা সবাই মিলে এদিক ওদিক ওকে খুঁজলাম, কিন্তু ক্রিসকে কোথাও পাওয়া গেল না। মিস্টার সিমস অবশ্যও তাকে খুঁজতে যাননি। তিনি আর লুকাস অন্য কাজেই ব্যস্ত হয়ে পড়লেন। লুকাস বলল পুলিশের সঙ্গে নাকি তার কথা হয়েছে, কিন্তু এখনও রাস্তা বন্ধ। তাই ওদের আসার বা রিসর্ট থেকে কারোর বাইরে যাওয়ার কোনো উপায় নেই। বরফ পরিষ্কার হয়ে গেলেই দ্রুত গাড়ি চলার কাজ আবার শুরু হবে। তাই হয়তো দুপুরের মধ্যেই ওরা এসে যেতে পারবে বলেই জানিয়েছে। আমার হঠাৎ মনে পড়ে গেল কাল রাতের পায়ের শব্দের কথা। হ্যারিকে বলতে সে জেসিকাকে জিজ্ঞাসা করল, আমাদের ঘরের পরে কি আছে? জেসিকা শুনে খুব অবাক হয়ে বলল, আপনাদের ঘরটা পেরিয়ে একটা সরু প্যাসেজ আছে, সেটা দিয়ে কিছুক্ষণ গেলে তো বাড়ির ওয়েস্ট উইংটা। ওয়েস্ট উইংয়ের ঘরগুলো তো মেরামত করা হয়নি। আমাদের পরিকল্পনা ছিল আপনারা ভালো রিভিউ দিলে আমরা আরও অনেক ইনভেস্টার পাবো, তখন ওয়েস্ট উইংটা করা যাবে। ওদিকে তো কেউ যায় না, ওদিকের হিংটিও চালু করা নেই, খুব ঠান্ডাই হবে। খুঁজতে যখন বেরিয়েছি তখন ওদিকটাও দেখতে হবে। আমার মন বলছে ক্রিস গতকাল রাতে ওদিকে গিয়েছিল কারোর সঙ্গে দেখা করতে, হয়তো ব্ল্যাকমেলের পরিকল্পনায়। আর সেটা যদি সত্যি হয় তাহলে ওর বিপদে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ব্ল্যাকমেল? হ্যাঁ, জেমস ওর কথা থেকে সেরকমই আভাস পেয়েছে। আমার মনে হচ্ছে ও গতকাল রাতেই কাউকে কথাটা বলেছে। ও মাই গড, লুকাস আর অ্যান্ডিকে এক্ষুনি বলতে হবে। ক্রিস খুব উচ্চাকাঙ্ক্ষী, সে বিষয়ে সন্দেহ নেই। অ্যান্ডির কাছে কাজ করছিল বটে, আর মাইনেও ভালোই পেত, কিন্তু সে যে ওই মাইনেতে খুশি ছিল না সেটা সে অনেকবার জানান দিয়েছে। এখানেও সে আসতে চায়নি। তারপর কিছুই বাড়তি বোনাস দেওয়া হবে বলে অ্যান্ডি ওকে নিয়ে এসেছিল। কিন্তু ব্ল্যাকমেল, সেটা তো দণ্ডনীয় অপরাধ। তা বটে। প্রফেসর নাথ আর মিসেস নাথ ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই ওনারা নিজেদের ঘরে চলে গেলেন। ডক্টর শও বললেন যে তার কিছু কাজ রয়েছে। ডায়না আর তার বড় কাজের অজুহাত দেখিয়ে ঘরে চলে গেল। আমরা বাকিরা জেসিকাকে সঙ্গে নিয়ে ওয়েস্ট উইং দেখতে চললাম। হ্যারি ফিসফিস করে আমাকে বলল, আমার মন বলছে ক্রিসের কিছু একটা হয়েছে এবং সেটা সুখকর কিছু নয়। আমি বললাম, যারা ব্ল্যাকমেল করতে নামে তারা পার পেয়ে গেলে ভালো, কিন্তু যদি সেই রকম কারোর পাল্লায় পড়ে তাহলেই শেষ। কথা বলতে বলতে আমরা আমাদের ঘর পেরিয়ে সরু হলওয়ে পেরিয়ে ওয়েস্ট উইংয়ে পৌঁছে গেলাম। সামনে একটা প্রকাণ্ড দরজা, তাতে একটা বড় সড়ো ছিটকানি লাগানো, কিন্তু তালা নেই কোনো। যে কেউ অনায়াসেই খুলে ভিতরে ঢুকে যেতে পারে। জেসিকাকে সেটা বলতেই সে বলল, ওদিকে তো চুরি করার মতন কিছু নেই, তাই তালা দেওয়ার কথা ভাবাই হয়নি। আমার হঠাৎ মনে হলো আমি খুব ভুল করে ফেলেছি। ক্রিস জেমসের সঙ্গে কথা বলতে গেছিল, সেটা আমার সবাইকে ভ্যার ভ্যার করে বলে দেওয়াটা একদমই ঠিক হয়নি। সবাই তো শুনলো আমার কথা, তার মানে খুনিও শুনেছে। সে আবার ভাববে ক্রিস না জানি কি দেখেছিল। সে হয়তো জেমসকে সব কিছুই বলেছে, আর তাতে জেমসের বিপদ হওয়ার সম্ভাবনা কিন্তু পুরোপুরি রয়েছে। আমি হ্যারিকে সেটা চুপি চুপি বলতেই ও বলল, কথাটা আমারও মনে হয়েছে, কিন্তু এখন তো বড্ড দেরি হয়ে গেছে। পরে সবাইকে জানিয়ে দেব যে জেমস খুব ভেঙে পড়েছিল, তাই ক্রিসকে কিছুই বলেনি। আশা করি তাতে কাজ হবে। ছিটকিনি খুলে ক্যাচ ক্যাচ করে গেটটা খুলে গেল। জেসিকার সঙ্গে করে টর্চ এনেছিল। এদিকে নাকি ইলেকট্রিকের কানেকশনও নেই, তাই আলো জ্বালানো যাবে না। হিটিং নেই বলে আমরা সবাই ধুমসো জ্যাকেট পরেছি। জেসিকা বলল, সবাই একসঙ্গে থাকবেন দয়া করে, কেউ হোঁচট খেয়ে পড়ে টড়ে গেলে আরও সমস্যা বাড়বে। কিন্তু বেশি দূরে যেতে হলো না। দুটো ঘর পরেই পাওয়া গেল ক্রিসের মৃতদেহ। কেউ একটা লম্বা ছুরি ঢুকিয়ে দিয়েছে তার বুকে পাঁজরে।
হঠাৎ করে দুটো খুন সবার রাতের ঘুম কেড়ে নিল, কারণ খুনি ওইখানে উপস্থিত কেউ একজন। কে বা কারা সেই খুনি আর কেন এই কাজ করলো সেটা কি ধরা পড়বে? জানতে হলে অবশ্যই শুনতে হবে গল্পের দ্বিতীয় পর্ব। শুনছিলেন লেখিকা অনন্যা দাস রচিত রহস্যে মোড়া ক্রাইম থ্রিলার গল্প বিভীষিকার দুটো দিন। অনন্যা দাস এই সময়কার জনপ্রিয় লেখিকাদের মধ্যে একজন। জন্ম জয়পুরে, পড়াশোনা রসায়ন, সাংবাদিকতা ও অধ্যাপনা নিয়ে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যের হার্সিতে বসবাস করেন এবং সেখানেই কর্মরত। শিশু, কিশোর এবং বড়দের জন্য লেখা গল্প ও উপন্যাস কলকাতার প্রায় সব নামকরা পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। আজকের গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পের পরবর্তী পর্ব খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থাপন করব আমরা। আমাদের প্রয়াস আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গপ্পসপ্পর তরফ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।